এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার মনে হয় সারহানের থেকে মতামত জানা জরুরি। এতটা তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বিশেষ করে সারা জীবন দুজন মানুষ একসাথে থাকবে সে বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। সারহান ফোনে কথা বলতে বলতে সদর দরজা দিয়ে ডাইনিং এরিয়াতে ঢুকতে দেখতে পেল সোফায় বসে থাকা সকলের দিকে। দেখেই বুঝলো হয়তো কোনো জরুরি কথা চলছে। কথা বলা শেষ করে কল কাটলো। এগিয়ে এসে বাবার পাশে বসলো। সারহান সকলের দিকে একবার অবলোকন করে বলল, এখানে কোনো সিরিয়াস কথা নিয়ে ডিসকাশন চলছে নাকি? সবাইকে এত টেন্স লাগছে কেন? সকলে সারহানের আকস্মিক আগমনে কিছুটা অবাক হয়েছে। আরশাদ সাহেব ছেলেকে বললেন, তুমি তো এই সময়ে বাড়িতে আসো না, আজ হঠাৎ? আরশাদ কিছুক্ষণ মৌন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কাল সারা রাত ঘুম হয়নি, মাথায় পেইন হচ্ছিল, তাই চলে এসেছি। আবিরকে পার্টি অফিসে রেখে এসেছি, সব কিছু সামলে নিবে। আরশাদ সাহেব একবার স্ত্রীর দিকে তাকালেন। তানিয়া বেগম মাথা নাড়িয়ে ইশারায় বললেন এখন বিয়ের কথা না তুলতে। আরশাদ সাহেব সারহানের দিকে তাকিয়ে বললেন, বেশি মাথা ব্যথা করছে? হালকা। আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন, সংকোচ না করে বলতে পারেন। আরশাদ সাহেব গলা ঝেড়ে বললেন, তোমার মা একটা মেয়ে পছন্দ করছে, মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র, সুন্দরীও বটে, আমাদের সকলের পছন্দ। তোমার কি মতামত? সারহানের কপাল কুঁচকে গেল। আবারও বিয়ে? বাড়িতে আসলেই বিয়ে বিয়ে কলরব। হঠাৎই তার মনে পড়ে গেল অরিত্রিকার জ্বরের ঘরে বলা কথাগুলো। কিছুটা চমকে গেল সে। বিয়ের কথা শুনে কি তবে উদ্ভ্রান্তের মতো বৃষ্টিতে ভিজছিল? সে জানে অরিত্রিকার মন বিষণ্ণ থাকলে বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, তারপর জ্বর হয়ে বিছানায় পড়ে থাকে। সারহান কুঁচকে যাওয়া কপাল নিয়ে শুধালো, মেয়ে দেখেছো কবে? আর মেয়েই বা কে? তানিয়া বেগম আরশাদ সাহেবকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে উঠলেন, কথা চলছে কাল থেকে। তোর বিয়েটা দিয়ে নিশ্চিন্তে হতে চাই। বাবা রাজি হয়ে যা। মেয়েও তোর চেনা। তোর মিতা আন্টির মেয়ের সাথে তোর বিয়ে দিতে চাচ্ছি। এবার মতামত বল। আর সারহানের মুখশ্রী স্বাভাবিক, তার মাঝে কোনো বিচলিত ভাব নেই। সে একবার আর চোখে তাকালো সিঁড়ির দিকে। তখনই চোখাচোখি হয়ে গেল অরিত্রিকার সাথে। অরিত্রিকার দিকে হঠাৎ তাকানোতে সে ভরকে গেল। সন্তর্পণে চোখ নামিয়ে নিল তখনই। সারহান চোখ ফিরিয়ে তার বাবার দিকে তাকালো। সিদ্ধান্ত এখনই জানিয়ে দেওয়া জরুরি, সময় নিলেই পরিবেশ আরও ঘোলাটে হয়ে যাবে। সারহান সিদ্ধান্ত নিল সে বিয়েতে মত আছে কি নেই এখনই জানিয়ে দেবে। ডাইনিং রুমে পিনপত নীরবতা বিরাজ করছে। পরিবেশটা অনেকটাই গুমোট। আশা সাহেব ছেলের মতামত জানার জন্য বসে আছেন অধীর আগ্রহে। আজমল সাহেব কিছুটা চিন্তিত, কারণ সারহানকে তিনি চেনেন। এই ছেলে নিজের ইচ্ছা মতো চলে। মাঝে মাঝে মনে হয় বড় ভাই আর সারহান একজন আরেকজনের কার্বন কপি হলেও আচরণগত দিক দিয়ে সারহান অধিক ও গম্ভীর। তানিয়া বেগম ছেলের মতামত জানার জন্য উৎসুক হয়ে বসে আছেন। মনে মনে চাইছেন সারহান যেন রাজি হয়। তিনি চাইছেন না ইফাকে ছেলের বউ হিসেবে হাতছাড়া করতে। সাথী বেগম চুপচাপ বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মিতা বেগম চিন্তিতগ্রস্ত হয়ে বসে আছেন সারহানের উত্তরের আশায়। আফ্রিদি মনে মনে বিরক্ত হচ্ছে। আসলে ঘুরতে, এখন বিয়ে নিয়ে সভা বসেছে যেন। সারহান রাজনীতি না করলে সে আগেই বোনের সাথে বিয়ে দিতে রাজি হতো। এই একটি জায়গায় মন মানছে না তার। তারপর সারহান কি জবাব দেবে তাই নিয়ে কিছুটা টেনশনে রয়েছে। সারহানের মুখশ্রী গম্ভীর, ভেবে চলেছে বহুবিধ ভাবনা। সে নড়েচড়ে উঠে চারপাশের সকলের দিকে চোখ বুলালো। সকলেই অধীর আগ্রহী হয়ে বসে আছে। অয়ত্রিকা হঠাৎ নিস্তব্ধ পরিবেশ দেখে কিছুটা কৌতূহলী হলো। সবাই হঠাৎ চুপ হয়ে গেল কেন? তখন আসলেও কি কথা হচ্ছিল সে শুনতে পায়নি। সিঁড়ি থেকে নামতেই চোখ পড়ল রান্নাঘরের আড়ালে দাঁড়িয়ে থাকা পরিচিত মানুষটার দিকে। অয়ত্রিকা একবার ডাইনিং রুমে বসে থাকা সকলের দিকে তাকিয়ে আবার রান্নাঘরের আড়ালে থাকা মানুষটির দিকে তাকালো। সে ধীর পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। তিশা সিঁড়িতে দাঁড়িয়ে সারহানের দিকে তাকিয়েছিল। আরেক সোফায় সুদর্শন একটা ছেলেকে দেখলো, তার মানে এটা অরিত্রিকার মামাতো ভাই। কিছুটা সময় পেরিয়ে যেতেই খেয়াল হলো অরিত্রিকা তার সামনে নেই। আশেপাশে তাকিয়ে খুঁজতেই দেখলো রান্নাঘরের দিকে যাচ্ছে। সে অরিত্রিকার পিছু পিছু দ্রুততার সহিত রান্নাঘরের দিকে গেল। আপু, তুমি এখানে লুকিয়ে লুকিয়ে কি শুনছো? হঠাৎ অরিত্রিকার আগমনে ইফা হকচকে গেল। হকচকানো ভঙ্গিতে অরিত্রিকার দিকে তাকালো। চোখে মুখে বিরাজ করছে অস্থির ভাব।
এভাবে কেউ যে তাকে দেখে ফেলবে বুঝতে পারেনি। ইফা এখানে দাঁড়িয়ে থেকে সকলের কথাবার্তা শুনছিল অনেকক্ষণ ধরে। অতীব আগ্রহী হয়ে সারহানের উত্তর শোনার জন্য দাঁড়িয়েছিল। জবাবটা শোনার জন্যই এতটা উদ্গ্রীব সে। তিশা অরিত্রিকার পাশে দাঁড়িয়ে ইফার দিকে তাকালো। এই মেয়েটাই তার মানে অরিত্রিকার মামাতো বোন, দেখতেও সুন্দরী আছে। অরিত্রিকা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নিশ্চয়ই ইফা আপু সকলের বলা কথা শুনছিল। এটা ভেবে নাক মুখ কুঁচকে আসলো। কেউ নিজের বিয়ের কথা আড়ি পেতে শোনে। মনে মনে ইফাকে সে নির্লজ্জ উপাধি দিল। ইফা এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, আরে তেমন কিছু না, এমনি এখানে দাঁড়িয়েছিলাম। অরিত্রিকা ইফার দিকে সন্দেহভাজন দৃষ্টি ফেলে বলল, তুমি নিশ্চয়ই লুকিয়ে কথা শুনছিলে। আরে বোন আসতে বল, কেউ শুনে ফেলবে। আপু তুমি জানো না এভাবে লুকিয়ে কারোর কথা শুনতে নেই, এগুলো বদ অভ্যাস। ইফা পড়েছে ফ্যাসাদে। কিছুটা নিজের প্রতি বিরক্ত হলো সে। এখন অরিত্রিকাকে কি বলে বোঝাবে? এর মাঝে নীরবতা ভেঙে শোনা গেল সারহানের কণ্ঠস্বর। ইফা, অরিত্রিকা আর তিশা মনোযোগী হলো সেদিকটাই। সারহান পিনপতন নীরবতা ভেঙে গম্ভীরভাবে এটাই বলল, আমি বিয়েটা করতে রাজি নই। ডাইনিং রুমে যেন একটু ছোটোখাটো ঝটকা লাগলো সকলের। মিতা বেগমের মুখ থমথমে হয়ে গেল। তানিয়া বেগমের নিজের পছন্দের প্রতি আস্থা ছিল। ভেবেছিলেন সারহান রাজি হয়ে যাবে, কিন্তু তা আর হলো কই। ছেলে তো না বলে দিয়েছে। তিনি করুণ চোখে আরশাদ সাহেবের দিকে তাকালেন। আরশাদ সাহেব পত্নীর দিকে তাকিয়ে আশ্বস্ত করলেন। আজমল সাহেব এমনটাই আশা করেছিলেন। তিনি অনেকটাই সারহান সম্পর্কে অবগত। সাথী বেগম কোনো প্রতিক্রিয়া দেখালেন না। হয়তো বুঝেছিলেন সারহান সম্মতি দেবে না। আফ্রিদি সারহানের সিদ্ধান্তে খুশি হয়েছে। আরশাদ সাহেব গম্ভীর মুখে জানতে চাইলেন, বিয়ে কেন করবে না? কারণটা কি জানতে পারি? সারহান বাবার দিকে তাকিয়ে শ্বাস টেনে বলতে লাগলো, আমি সকলকেই বলেছিলাম বিয়ের বিষয় এখন না ভাবতে, বাট আপনারা সকলে হঠাৎ বিয়ে নিয়ে পড়েছেন। কারণটা বলি তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল, আমি ইফাকে কখনো অন্য নজরে দেখিনি। বলতে পারেন ইশরাকে যেমন বোনের নজরে দেখি, তেমন ইফাকেও দেখেছি। আমি বলবো না ইফা দেখতে খারাপ, যথেষ্ট নম্র, ভদ্র, শিক্ষিত মেয়ে সে। আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাইছি না। বিয়ের বিষয়টা এখানেই ক্লোজড। এরপরে আর কথা যেন না হয়। সারহান আর এক মুহূর্ত সেখানে বসলো না। পা বাড়িয়ে চলল নিজ রুমে। সিঁড়িতে পা রেখে রান্নাঘরের দিকে তাকালো একবার। ইফা চোখ বেয়ে টপটপিয়ে পড়ছে অশ্রু। সে করুণ চোখে সারহানের দিকে তাকিয়ে আছে। ইফা নিজেকে শান্ত রাখতে পারছে না। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে সারহানের দিকে তাকিয়ে আছে। সারহান চোখ ফিরিয়ে নিজ রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। ইফা অনুভূতিহীন হয়ে গেছে। এ কেমন অসহ্য লাগছে সবকিছু। সে তো সারহানকে পছন্দ করত, অনেক ভালো লাগতো। মিতা বেগম যখন সারহানের সাথে বিয়ে নিয়ে মতামত জানতে চেয়েছিলেন, তখন সে খুশি মনে রাজি হয়ে গেছিল। ভেবেছিল পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবে। এই নিয়ে অনেক উত্তেজিত হয়েছিল সে। কিন্তু এক নিমেষে স্বপ্নগুলো গুড়িয়ে গেল। জীবন থেকে ভালো লাগার মানুষটি হারিয়ে গেল। ইফা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল দোতলায় অরিত্রিকার রুমের দিকে। অরিত্রিকা স্তম্ভিত নয়নে সারহানে চলে যা দেখল। এখনও তার বিশ্বাস হচ্ছে না। যা শুনেছে মনে হচ্ছে ভুল শুনেছে। সারহান যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তাতে যেন এখনও বিস্ময়ের ভাব কাটছেই না অরিত্রিকার। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ইফার কান্নারত অবস্থায় দৌড়ে যেতে দেখে অরিত্রিকার হুঁশ ফিরল। এতক্ষণ খুশি হলেও ইফাকে দেখে তার খারাপ লাগছে। তারও খারাপ লেগেছিল যখন শুনেছিল ইফা আপুর সাথে সারহান ভাইয়ের বিয়ে। এক মুহূর্ত অবচেতন মন মেনে নিয়েছিল হয়তো আর সে সারহানকে পাবে না। বিয়েটা বোধহয় হয়ে যাবে। প্রথম ভালো লাগার মানুষের সাথে অন্য কাউকে সহ্য হয় না। এখন একটু হলেও উপলব্ধি করতে পারছি ইফার কষ্ট। অরিত্রিকাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিশা ফিসফিসিয়ে বলল, এসব কি হচ্ছে রে? কিছুই বুঝতে পারছি না আমি। অরিত্রিকা মুখ গোমরা করে বলল, আমিও তো বুঝলাম না কি হলো। ভেবেছিলাম সারহান ভাই রাজি, তাই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা করছে। এখন দেখি হবু বর সাহেবই রাজি নয়। তিশা আফসোস করে বলল, আমি তো রাজি আছি, বিয়েটা আমাকে করলেই তো হয়। জানি জীবনেও বিয়ে করবে না আমায়, হার্টলেস মানুষ একটা। অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, ঢং। তোর খারাপ লাগছে না? কেন? তোর মামাতো বোনের সাথে বিয়েটা হচ্ছে না, এ কারণেই। অরিত্রিকার ভালো লাগলেও কোথাও একটু খারাপ লাগা কাজ করছে। সে উত্তর দিল, লাগছে তো। সারহান রুমে এসে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। পকেট হতে ফোন আর ওয়ালেট বের করে স্টাডি টেবিলে রেখে বিরক্তি ভঙ্গিতে আলমারি থেকে তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। দরজা লাগিয়ে জামা কাপড় রেখে শাওয়ার অন করে দিল। তখনই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। এত ঝামেলা কেন চারিদিকে?
একদিকে রাজনীতি আর একদিকে পারিবারিক সমস্যা। উপর থেকে বৃষ্টির নয় শীতল বাড়ির ধারা সারানের পুরুষালী দেহ ছুঁয়ে যাচ্ছে। কপালে কৃষ্ণবর্ণীয় চুলগুলো এলোমেলোভাবে চুল ছুঁয়েছে। দু হাতে চুলগুলো ঠেলে দিল পেছনে। হঠাৎ কি মনে করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো সারান। তাকাতে দেখলো লাল হয়ে থাকা চোখগুলো। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো নিজ মুখ। তার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কখনো সে কোনো মেয়ের জন্য রাতে না ঘুমিয়ে থাকেনি, অথচ অরিত্রিকার কিছু কথা যেন তার ঘুমকে কাবু করে ফেলেছে। ঘুম যেন কোথাও হারিয়ে গিয়েছে। আজ সারাদিন কেটেছে চিন্তিত ভাব নিয়ে। অরিত্রিকা জোরের ঘরে সত্যি বলেও এখন হয়তো সেগুলো মনে থাকবে না। সারান দীর্ঘশ্বাস ফেলল। নিচ থেকে আসার সময় ইফাকে দেখেছিল সে। সারান ইফা সম্পর্কে অবগত এবং ইফার ফিলিং সম্পর্কেও জানে। ইফা যে তাকে পছন্দ করে সেটা 1-2 দিনেও বুঝেছে। খেয়াল করেছে ইফা লুকিয়ে চুরিয়ে তাকে দেখা, তার রুমের দিকে তাকিয়ে থাকা, ভাবভঙ্গি, এসব চোখে পড়লেও এড়িয়ে গেছে সে। সারান এসব ভাবনা বাদ দিয়ে দ্রুত গোসল শেষ করলো। জামাকাপড় চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো। সারানের ফোন বেজে চলেছে। সে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। সারানের ভ্রু কুঁচকে গেল। সে কৌতূহল নিয়ে কল রিসিভ করলো। ইফা কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মিতা বেগম মেয়েকে সান্ত্বনা দিচ্ছেন। ওনারও মন খারাপ। ভেবেছিলেন হয়তো সারহান রাজি হবে। নিজেরই দোষী মনে হচ্ছে। অরিত্রিকা একটু দূরে দাঁড়িয়ে দেখে চলেছে। মনটা ভীষণ খারাপ। তিশাও চুপচাপ অরিত্রিকার পাশে দাঁড়িয়ে আছে। সাথী বেগম ইফাকে বুঝিয়ে সুঝিয়ে রান্না করতে গেছেন। ইফা কান্নারত কণ্ঠে বলে উঠল, মা, আমি এখানে আর থাকবো না, বাসায় যাব। আজই চলে যাব আমি, আর এখানে থাকতে চাই না। মিতা বেগম মেয়েকে বুঝাতে বললেন, আজ যাওয়া সম্ভব নয়, আগামীকাল বিকেলে চলে যাব। ইফা মাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, আমি এখানে থাকতে পারছি না, আর আমার খুব কষ্ট হচ্ছে মা। এমন কেন হলো বলো তো? সারহান কারো কান্নার আওয়াজে কৌতূহলবশত অরিত্রিকার রুমের দরজার কাছে সে দাঁড়ালো। ইফার বলা কথাগুলো সারহান শুনেছে। সারহান অরিত্রিকার রুমের বাইরে কিছু সময় দাঁড়িয়েছিল। ইফার বলা কথা শুনে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ছাদের দিকে পা বাড়ালো সে। সিঁড়িঘর পেরিয়ে ছাদে পা রাখলো সারহান। পরন্ত বিকেল, মনোরম পরিবেশ, মৃদু হাওয়া, সব মিলিয়ে মন মাতানো পরিবেশ। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে ধরণীতে। সারহান ধীর পায়ে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়ালো। আবহাওয়া অনেকটাই শীতল। সারহান নায়ক তালুকদারের কাজকর্মে অতিশয় বিরক্ত। কিছুক্ষণ আগেই আবির তাকে কল করে জানিয়েছে নয়ন তালুকদার তার লোক দ্বারা ঝামেলা বাঁধিয়েছে রাজশাহী কর্পোরেশন এরিয়াতে। সেখানে সকল দায়ভার সারহানের দলের ওপর চাপিয়েছে। এসব শুনেই মাথায় দপদপ করে জ্বলছে রাগে। মেজাজ তুঙ্গে উঠে গেছে। বিশ্রাম নেওয়ার ইচ্ছা থাকলেও হলো না। নয়ন তালুকদার এমন অনৈতিক কাজ করতে থাকছে, সেও আর ছাড় দেবে না। কিভাবে শত্রুকে বশে আনতে হয় তার ভালো করেই জানা আছে। সারহান ফোন উঠিয়ে সময় দেখে নিল। 6টা বাজে। সে ট্রাউজারের পকেটে ফোনটা ঢুকিয়ে সেখানে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ব্যস্ততম জীবনের সাক্ষী হলো। শহরের রাস্তায় বেরোলেই অলিগলিতে কত শত অসহায় মানুষের দেখা মেলে। তাদের জীবনটা খুবই কষ্টের। পৃথিবীতে চলমান ধারা হলো সাধারণ মানুষগুলোর ওপরই অন্যায় করা হয়। পৃথিবীতে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা সবসময় উচ্চ শ্রেণীর মানুষের দ্বারা শোষণ হয়। এটা চিরসত্য আর বাস্তব চিত্র। মানুষের এমন ভেদাভেদ না থাকলে মানব জীবন আসলে সুন্দর হতো। সারহান কারো উপস্থিতি উপলব্ধি করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। সারহান ট্রাউজারের পকেটে 2 হাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আফ্রিদিকে প্রশ্ন ছুড়ে মারল, কিছু বলবে? আফ্রিদি সারহানের হঠাৎ করা প্রশ্নে নড়ে চড়ে দাঁড়ালো। সে মুখে হাসির রেখা টেনে বলল, তেমন কিচ্ছু না। সারহান সরু চোখে তাকিয়ে মৃদু হাসির রেখা টেনে বলল, মিথ্যেও ঠিকঠাক বলতে পারো না দেখছি। আফ্রিদি একটু হকচকিয়ে গেল। সারহান কিভাবে বুঝলো সে তার সাথে কথা বলতে এসেছে? সে সারহানকে অরিত্রিকার রুমের সামনে দেখেছে। সারহান যখন ছাদের দিকে রওনা হয় সে তখন অরিত্রিকার রুমের বাইরে থেকে ইফার কান্নার শব্দ পেয়েছে। বোনের কান্না তার সহ্য হয়নি। সে এই নিয়েই সারহানের সাথে কথা বলতে এসেছে। সারহানের তীক্ষ্ণ চোখে আফ্রিদিকে পর্যবেক্ষণ করছে। সারহান আফ্রিদির কোনো উত্তর না পেয়ে বলল, এতটা অস্বস্তিতে পড়তে হবে না, যা বলতে এসেছো বলে ফেলো। আফ্রিদির মাঝে মাঝে সারহানকে ভয় লাগে। বেশিরভাগ সময়ে মুখ গম্ভীর করে রাখে। সে সাহস সঞ্চার করে ঠোঁট ভিজিয়ে বলল, ব্রো, ইফা খুব কান্না করছে। ইফার কথা শুনে সারহানের মুখ কঠিন হলো। সারহান বুঝলো আফ্রিদি কেন এসেছে। মুখশ্রী কঠিন থাকলেও স্বাভাবিক কণ্ঠে সারহান বলে উঠল, তুমি বলতে চাইছো তোমার বোনকে আমি বিয়ে করি? আফ্রিদি অস্বস্তিতে পড়ে গেল। টপিকটাই ভিন্ন ধাঁচের মনে হলো তার কাছে। এভাবে কথা বলাটাও কেমন বেমানান ঠেকছে। সে অস্বস্তি নিয়ে বলল, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি,
ওর চোখের অশ্রু আমার সহ্য হচ্ছে না। আমার মনে হয় ইফা তোমাকে পছন্দ করে, এই কারণে বেশি কষ্ট পাচ্ছি। সারহান সহসা জবাব ছুড়ে বলল, ক্ষণিকের কষ্ট সয়ে যায়, কিন্তু দীর্ঘ সময়ের কষ্ট ভোলা খুবই কঠিন। সারা জীবন কষ্ট নিয়েই অতিবাহিত করতে হয়। আমি তোমার বোনকে বিয়ে করলে সে হয়তো খুশি হবে, কিন্তু আমি তো তাকে বোনের নজরে দেখেছি। নিজের কাছে অকওয়ার্ড ফিল হবে। আমি ইফার ফিলিংস সে রেসপেক্ট করি, বাট আমার মনে হয় এটা তার ভালো লাগা। তুমি বুঝিয়ে বললে হয়তো বুঝবে। অল্প কিছুদিন হয়তো খারাপ লাগবে, পরে ঠিক হয়ে যাবে। আফ্রিদি সারহানের বলা কথাগুলো বুঝলো। ভাইয়ের মন তবুও মানতে নারাজ যেন। সে কখনো ইফাকে এইভাবে কান্না করতে দেখেনি, অথচ আজ অল্প সময়ে পরিচিত একজনের জন্য এখনো কান্না করেই চলেছে। সারহান আবারও রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। সে অদূরে তাকিয়ে আফ্রিদির উদ্দেশ্যে বলল, রাজনীতিতে জড়ালেই নিজের জীবনের মায়া ছেড়ে দিতে হয়, সাহসী হতে হয়। কারণ আমাদের তো শত্রুর অভাব নেই। কখন কে পেছন হতে ছুরি ঢুকিয়ে দেয়। প্রিয়জন, আত্মীয় সবাইকে নিয়ে টেনশনে থাকতে হয়। আমারও একই অবস্থা। নিজের পরিবারের সকলকে নিয়ে টেনশনে থাকি। তাদের যথেষ্ট প্রোটেক্ট করার চেষ্টা করি। আমার কিছু হলেও তেমন যায় আসবে না, তবে পরিবারের কোনো সদস্যদের যদি কোনো ক্ষতি হয় সেটা আমি মেনে নিতে পারবো না। ভাবতেই নিজের কাছে অবাক লাগে। এই একটা জায়গাতেই আমার মতো কঠিন মানুষ খুব দুর্বল। একটা কথা জানো, এমন অদ্ভুত জীবনে নতুন করে কাউকে জড়াতে ভয় হয়। আমি যদি না থাকি তখন তার কি হবে বুঝতে পারছো? আফ্রিদি সারহানের কথাগুলো শুনে বলল, মানুষ কি একা সারা জীবন কাটাতে পারে? সারহান তার চক্ষুদয় বন্ধ করে জবাব দিল, আমার অনিশ্চিত জীবনে যে সাদরে পদার্পণ করবে তাকে আমি আমার জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করব। আফ্রিদি সারহানের কথা শুনে মলিন হেসে বলল, তোমার বলা কথাগুলোর গভীরতা পরিমাপ করলাম। আসলেই রাজনীতিতে জড়ালেই জীবন অনিশ্চিত। যে পথটা বেছে নিয়েছো সফলতা অর্জন করো, অ্যান্ড ফিউচার লাইফের জন্য অল দ্য বেস্ট। সারহান চক্ষুদয় বন্ধ রেখে বলল, থ্যাঙ্কস। আফ্রিদি আর কথা না বাড়িয়ে ছাদ থেকে চলে যাবে এমন সময় অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তখনই মলিন মুখ স্বাভাবিক হলো সে। অরিত্রিকা সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আছে। আফ্রিদি মুখশ্রী স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, এই সন্ধ্যায় ছাদে কেন এসেছো ওরি? অরিত্রিকা থম মেরে দাঁড়িয়ে আছে। স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে আছে সারহানের দিকে। হঠাৎ আফ্রিদির কণ্ঠস্বর শুনে চমকে গেল সে। সারহানের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতে দেখল আফ্রিদি দাঁড়িয়ে আছে। অরিত্রিকা কিছুটা ধীর কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে ডাকছে তাই বলতে এসেছি। ও আচ্ছা, আমি তো এখনই যাচ্ছিলাম। সন্ধ্যায় একা ছাদে যেও না, নিচে চলো। অরিত্রিকা মুখ ফসকে বলে উঠল, আমি একা কোথায়? সারহান ভাই তো আছি, উনি থাকলে সমস্যা নেই। অরিত্রিকা কথাটা বলতেই জিভ কাটল। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। সে চোরাচোখে আফ্রিদির দিকে তাকালো। আফ্রিদি একবার সারহানের দিকে তাকিয়ে অরিত্রিকাকে স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। আফ্রিদি তেমন কিছু না বলেই চলে গেল। আফ্রিদি যেতেই অরিত্রিকা হাঁপ ছেড়ে বাঁচল। যদি ভুল বুঝতো তাহলে তো আজ সবাই তার মনের খবর জেনে যেত। ভাবতেই দম আটকে আসছে তার। কথাটা সিরিয়াসলি নেয়নি, এতেই শান্তি। অরিত্রিকা সব জায়গায় মনে কথা বলবি না, এটা বলে নিজেকে মনে মনে বোঝাতে লাগলো। তারপর সে পা টিপে টিপে সারহানের পাশে গিয়ে দাঁড়ালো। সুটাম দেহি সুদর্শন মানুষটার কাছে নিজেকে ছোট মনে হলো। সে মেপে দেখলো সারহানের থেকে অনেকটা ছোট। কাঁধের নিচে পড়ে আছে সে। নিজেকে সারহানের সামনে লিলিফুট মনে হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে চারিপাশ। অরিত্রিকা আর চোখে অবলোকন করলো সারহানের মুখ। দেখলো মুখটা গম্ভীর। সে অনেকক্ষণ আগেই ছাদে এসেছে। আফ্রিদি আর সারহানের সকল কথা সে শুনেছে। মনের মাঝে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এমন গম্ভীর কাঠখোট্টা মানুষেরও যে কোনো কিছুতে ভয় কাজ করে আজ জানল। জেনে সে বিস্মিত হয়েছে। এমন ঝটকায় যেন সে হেলে গেছে কিছুটা। সারহান চক্ষুধয় মেলে অরিত্রিকার দিকে না তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, নিচে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? অরিত্রিকার শান্ত কণ্ঠ শুনে শিউরে উঠল। দ্রুততার সহিত অন্যদিকে তাকালো সে। এমন হাঁ করে তাকিয়েছিল জানলেই আবার কথা শুনিয়ে দেবে। অরিত্রিকা মিহি কণ্ঠে বলে উঠল। সারহান অরিত্রিকার উত্তর শুনেও নিশ্চুপ। অরিত্রিকা কিছুটা অবাক হলো। অন্য সময় হলে এতক্ষণ কথা শুনিয়ে দিত, অথচ আজ চুপচাপ। তার মন বলছে সারহান ভাই হয়তো কোনো কারণে আপসেট হয়ে আছে।
অরিত্রিকা আবারও তাকালো সারহানের দিকে, সুমিষ্ট স্বরে ডেকে বলল, শারহান ভাই, আপনার কি আজ মন খারাপ? সারহান এবার অরিত্রিকার দিকে শান্ত দৃষ্টি ফেলে তাকালো। কিছুটা নড়বড়ে অনুভূতি তার, তবুও শান্ত সে। সারহান বলল, এমনটা কেন মনে হলো তোর? অরিত্রিকা ঠোঁট উল্টে বলল, মনে হলো তাই বললাম। সারহান তা শুনে বলল, মন খারাপ নয়। আপনার কি ইফা পর্যন্ত খারাপ লাগছে? সারহান চাপা নিঃশ্বাস ফেলে বলল, এতক্ষণ তো দাঁড়িয়ে সব কথা শুনেছিস, তাও এমন স্টুপিডের মতো কথা বলছিস কেন? সারহানের কথায় অরিত্রিকা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো। তার মানে সে যে ওখানে দাঁড়িয়েছিল তা সারহান খেয়াল করেছে। সে ধীরে বলল, আপনি আমায় খেয়াল করেছেন? অরিত্রিকা যখন ছাদে এসেছে তখনই সারহান খেয়াল করেছে। অরিত্রিকার প্রশ্নের জবাব না দিয়ে বলল, জ্বর আছে এখনো? না, নেই। তাও ভালো। জ্বরের ঘরে তো গোপন কথা উগরে দিয়েছিলি কাল রাতে। এত সব গোপন কথা নিয়ে ঘুমাস কি করে? অরিত্রিকা হকচকিয়ে গেল, কিছুটা ভয় পেয়ে গেল। কোনো গোপন কথা বলে দিয়েছে সে? পেটে তো অনেক কথায় চেপে রেখেছিল, এখন কি হবে? কি করবে সে? অরিত্রিকার মুখশ্রী কাদো কাদো হয়ে গেল। করুণ চোখে তাকালো সারহানের দিকে, তাকিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, কোন কথা বলছেন শারহান ভাই? সারহান নীরব দৃষ্টিতে অরিত্রিকার ভীতু মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, কিছু অনুরাগ মিশ্রিত বাণী, অভিমান, রাগ, ভালো লাগা নিয়ে কথাগুলো জ্বরের ঘরে বলেছিস। আরেকটা কাজও করেছিস। থাক, ওটা না বললাম। বুঝতে শিখেছিস বাস্তবতা। কোনো ভুল কিছু করে বসিস না যার কারণে তুই সকলের কাছে খারাপ হয়ে যাস। অরিত্রিকা একটু দমকে গেল। তার চোখে দ্বিধাদ্বন্দ্বিত প্রশ্নের সমাহার। সে মস্তিষ্কে চাপ দিল, রাতের ঘটনা মনে করার চেষ্টা করলো। অতিশয় চেষ্টা করেও কিছু সে করতে পারল না। সারহান অরিত্রিকাকে কিছু একটা ভাবতে দেখে গম্ভীর মুখে বলল, থাক, আর ভাবতে হবে না, আমি চললাম। সারহান সিঁড়িঘর পার করে চলে গেছে অল্প সময়ে। অরিত্রিকা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছে। সে বুঝতে পারছে না কোন কথাটা বলেছে সে। ভাবি, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? সাথী বেগম অনেকটা অস্বস্তি নিয়ে মিতা বেগমকে বললেন। মিতা বেগমের মুখশ্রী থমথমে। গতকাল থেকে মন মেজাজ কোনোটাই ভালো নেই তার। সারা রাত মেয়েকে বুঝিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। ইফা উদাসীন ভঙ্গিতে শুধু শুনে গেছে, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। চক্ষু তাই অনবরত অশ্রু ঝরছে। মা হয়ে মেয়ের কষ্ট তার সহ্য হচ্ছে না। চোখের সামনে সারহানকে দেখলে হয়তো আরো অনেক বেশি কষ্ট পাবে ইফা। তাই আর এক মুহূর্ত দেরি শোভনীয় মনে হলো না মিতা বেগমের কাছে। সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখলেও গতকালকের ঘটনা তার কাছে অপমানজনক মনে হয়েছে। তিনি সাথী বেগমকে প্রত্যুত্তর করলেন, আজই ইফা যেতে চাইছে। আগামীকাল হতে নাকি ক্লাস অ্যাটেন্ড করবে। বেশি দিন ছুটি কাটালে পড়াশোনার ক্ষতি হবে। আবার তোমার ভাই কল করেছিল দ্রুত যাওয়ার জন্য। সাথী বেগম মিতা বেগমকে আর কিছু বললেন না। নিজের কাছেই খারাপ লাগছে। পরিবারের মাঝে বিষয়টা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তানিয়া বেগম সাথী বেগমকে প্রথমে সারহানের সাথে ইফার বিয়েটার কথাটা বলেছেন। সাথী বেগম বারণ করতে চেয়েছিলেন, কারণ সারহান যদি না বলে দেয় তাহলে বিষয়টা অন্যরকম পর্যায়ে যাবে। কিন্তু বড় জায়ের মুখের ওপর বারণ করা দৃষ্টিকটু। তার ধারণা সঠিক প্রমাণ করেছে সারহান। মিতা বেগম কিছুটা মিথ্যাশ্রয়ী হয়েছেন আজ। ইফার আগামীকাল কোনো ক্লাস নেই। কোনো একটা কারণ দেখিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে মিথ্যা বললেন তিনি। তারও এখানে আর থাকতে ইচ্ছে করছে না। আফ্রিদি গ্যারেজের সামনের দিকটায় দাঁড়িয়ে হাঁপিয়ে যাওয়া ভঙ্গিতে মিতা বেগমকে বললেন, মা, লাগেজ গাড়িতে রেখে দিয়েছি। আর কোনো কিছু আছে যেগুলো গাড়িতে রাখতে হবে? মিতা বেগম কিছুটা ভেবে বললেন, সব তো নেওয়া হয়েছে, আর কিছু বাকি নেই। ও, ইফা কোথায়? এখনো আসছে না কেন? অরিত্রিকার সাথে আসছে। আমরা গাড়িতে গিয়ে বসি তাহলে। ঠিক আছে, চলো। আফ্রিদি গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তার পাশের সিটে মিতা বেগম বসলেন। সাথী বেগম দুজনের পিছু পিছু গাড়ির কাছে এগিয়ে গেলেন। ইফা আর অরিত্রিকা ডাইনিং রুম পেরিয়ে সদর দরজার কাছে এসেছে। রুম থেকে দুজনে একসাথে আসলেও কথা নেই তাদের মাঝে। দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। অরিত্রিকা বারবার ইফার মুখ পানে দৃষ্টিপাত করছে। ইফাকে দেখে বোঝা যাচ্ছে কতটা কষ্ট পেয়েছে। এক নিমেষেই অল্প কিছু সময়ের ভালো লাগা যেন দাবানল বানিয়ে দিয়েছে মনকে। ভঙ্গুর মনোকষ্ট আসলে অনেক যন্ত্রণার। চক্ষু সম্মুখে অরিত্রিকা সারা রাত ইফার কান্না দেখে উপলব্ধি করেছে। অরিত্রিকার ইফাকে চুপ করে থাকতে দেখে শুধালো, আপু, তোমার কি খুব কষ্ট হচ্ছে? ইফা অরিত্রিকার দিকে তাকালো। নিশ্চল চক্ষুদয়, শুকনো মুখশ্রী।
মলিনতা ছেয়ে আছে মুখে। ইফা শুকনো মুখে মলিন হাসি এটা বলল, আমায় দেখে কি এমন মনে হচ্ছে? অরিত্রিকা তা শুনে কিছুটা মিয়ে গেল। তার কাছে ইফার মনোভাব একদম স্পষ্ট। ভালো লাগার পরিমাণটা যখন বেশি থাকে তখন কষ্টের পরিমাণটা বেশি থাকে। ইফা আর অরিত্রিকা গ্যারেজের সামনের দিকটায় দাঁড়ালো। আফ্রিদির গাড়ি কিছুটা দূরে। অরিত্রিকা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আপু তুমি কি শারহান ভাইকে ভালোবাসো? ইফা বোধহয় একটু থমকালো। সে আড়াল করে ঝিমিয়ে যাওয়া কণ্ঠে বলল, ভালোবাসার কি বুঝিস তুই? বয়স তো এখনো 18 পেরোই নাই। অরিত্রিকা নিষ্প্রাণ হেসে বলল, 18 না পেরোলেও বুঝতে পারি। এই যে তোমার অনেক কষ্ট হচ্ছে, তবুও কেমন চেপে রেখেছো কষ্টগুলো, ব্যথাগুলো আড়াল করার বৃথা চেষ্টা চালাচ্ছ, তবু আমি বুঝতে পারছি। ইফা মলিন মুখে চমৎকার হেসে বলল, বুঝলাম, আমার এই পিচ্চি বোনটা আর ছোট নেই, বড় হয়ে গেছে। মানুষের মনের খবরও বুঝতে শিখেছে। এমন মন বোঝার ক্ষমতা কজনের হয় বল? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, আপু তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ। ইফা আবারও হেসেই বলল, সত্যি বলবো নাকি মিথ্যে বলবো বল তো? সত্যটাই বলছি। শারহানকে আমার ভালো লাগে, হয়তো ভালোবাসি, এই কারণে এতটা মূর্ছে পড়েছি। দেখেছি সবার সামনে স্বাভাবিক থাকার অ্যাক্টিং করলাম, অথচ তুই বুঝে গেলি। ইফার মুখে সত্যিটা শুনে অরিত্রিকার বক্ষস্থল ধক করে উঠল। চমকিত হলো তার মনসত্তা। খেয়ে হারিয়ে যাওয়া নৌকার মতো মনে হলো নিজেকে। ভেবেছিল হয়তো ভালো লাগে বলবে, কিন্তু ভালোবাসা? অরিত্রিকার মুখশ্রীতে আধার নেমেছে যেন। ইফা অরিত্রিকা চুপ থাকতে দেখে বলল, কি রে, চুপ হয়ে গেলি কেন? শারহান ভাইকে শারহান বলে সম্বোধন করেছি, তার জন্য মুখ গোমরা করেছিস? একটা কথা জানিস, শারহান ভাই ডাকটা আমার আসে না, তাই বলছি। অরিত্রিকা প্রতিক্রিয়াহীন হয়ে নীরব চোখে ইফার দিকে তাকিয়ে বলল, তেমন কিছু নয় আপু। আমার মতো ভুল করবি না অরি। ভুল মানুষকে কখনো ভালোবাসবি না। না হলে এই যে একজন ভুল মানুষকে ভালোবেসেছি, একজন ভুল মানুষকে ভালোবাসা আমৃত্যু অশ্রুপাতের কারণ হয়। একতরফা ভালোবাসা খুবই ভয়াবহ, জানিস? অরিত্রিকার বক্ষে যেন ঝোড়ো হাওয়া বইছে। তার মুখশ্রী আতঙ্কিত। অজানা ভয় যেন চেপে ধরেছে। মন বলছে ইফা আপুর মতোই যদি তাকেও শারহান ভাই না বোঝে তখন কি হবে? ইফা আপুর মতোই কি এই কষ্ট দুঃখে জর্জরিত হবে সে? একতরফা ভালোবাসা নিয়ে কাঁদবে সে? অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আসছে। ভালো লাগা থেকে শুরু হয় প্রণয়ের সূচনা। প্রণয়ের সন্ধিক্ষণে এসে যদি অপূর্ণতার দরজায় কড়া নাড়তে হয় তখন তো সে নিঃশেষ হয়ে যাবে। তার চোখ অশ্রুতে ভিজে আসছে। ইফা অরিত্রিকার গন্ধনরত মুখশ্রী দেখে বিচলিত ভঙ্গিতে বলে উঠল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? অরিত্রিকা মনে চলা ঝোড়ো মেঘের কথা আড়াল করে চক্ষুদন্তের অশ্রু হাত দ্বারা মুছে বলল, তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। ইফা অরিত্রিকাকে জড়িয়ে ধরে মলিন স্বরে বলল, আরে পাগলি, একেবারে যাচ্ছি নাকি? আবার আসবো তোর বিয়েতে, অনেক মজা হবে তখন। অরিত্রিকা মেয়েকে রাগ দেখিয়ে বলল, আপু মজা করো না তো। আমি মজা করছি না, সত্যিই আসবো, দেখিস। কথাটা বলা শেষ হতেই ইফার দৃষ্টি আটকালো চৌধুরী বাড়ির সদর দরজার দিকে। তাকাতে তার অন্তঃস্থল কেঁপে উঠল। আবারও হুহু করে কেঁদে উঠল মন। চক্ষু ভিজে আসছে নোনা পানির বিন্দুতে। ভিজে চোখে তাকিয়ে আছে শারহানের দিকে। শারহান অরিত্রিকা আর ইফার দিকে একজনে তাকিয়ে আছে। ইফা আর কঠিন মানুষটির দিকে না তাকিয়ে অরিত্রিকাকে ছেড়ে দ্রুততার সাথে বলে উঠল, আর সময় নেই রে, বাসায় পৌঁছে অনেক কথা বলবো, বুঝলি? ঠিক আছে চলো, তোমার গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চল। ইফা আর অরিত্রিকা আফ্রিদির গাড়ির দিকে যেতে লাগলো। ইফা অনিশ্চিত বাসনা নিয়ে অবাধ্য টানে একবার পিছু ফিরে তাকালো। দেখলো শারহান এখনও তাদের দিকে তাকিয়ে আছে। ইফা চোখ ফিরিয়ে সামনের দিকে তাকালো। মিতা বেগম ইফাকে আসতে দেখে বললেন, এতক্ষণ কি করছিলি দুজনে? জরুরি কথা বলছিলাম। আফ্রিদি বলে উঠল, দ্রুত বসো, যেতে অনেক সময় লাগবে। ইফা সাথী বেগম আর অরিত্রিকার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। আফ্রিদি আর মিতা বেগমও সাথী বেগম আর অরিত্রিকার থেকে বিদায় নিল। আফ্রিদি আর দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে মেন গেট পেরিয়ে গেল মুহূর্তেই। অরিত্রিকা আর সাথী বেগম বিদায় দিয়ে সদর দরজায় ঢুকতে যাবে
এমন সময় খেয়াল হলো সারহান দাঁড়িয়ে আছে। সাথী বেগম পাশ কাটিয়ে ভেতরে গেলেও অরিত্রিকা গেল না। সারহান অরিত্রিকার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অরিত্রিকার চোখে মুখে বিচলিত ভাব স্পষ্ট। মনে জমা হয়েছে একটাই প্রশ্ন, সারহান ভাই এখানে কি করছেন? সবাইকে বিদায় দিতে এসেছেন? উৎকণ্ঠা চাপা না রাখতে পেরে অরিত্রিকা সারহানকে শুধালো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।